কোনো কোশ্চেন নাই কারো? তাহলে আমি চলে যাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। এই তোমাদের পরীক্ষা মার্চের শেষের দিকে, তাই না? জি ম্যাম, মেবি। রুটিন দিয়ে দিছে না দেয় নাই? ম্যাম রুটিন দেয় না এখন। মার্চের শেষের দিকে মনে হয়, লাস্ট উইকে, যতটুকু আমার মনে আছে। কার বাচ্চা আছে রে আবার? বাচ্চা কথা বলে। আচ্ছা শোনো, তোমরা হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্ন না থাকলে আমি চলে যাব। বুঝছো? ম্যানেজমেন্ট অফ আফটার কামিং হেড অফ দ্য ব্রিজ, এটা ম্যাম কিভাবে করব? ম্যানেজমেন্ট অফ আফটার কামিং হেড অফ ব্রিজ। আচ্ছা, এটা হচ্ছে তোমার তিনটা মেথড আছে, তাই না? আফটার কামিং হেড অফ ব্রিজ ডেলিভারি করার জন্য হুম। আমরা সিম্পল থেকে কমপ্লিকেটেড গুলার দিকে যাব। সিম্পল, একদম সিম্পল কি? প্রথমে হচ্ছে আমরা হচ্ছে বাচ্চাটার নিচে বাঁ হাত দিই, উপরে মাথার উপরে দিই ডান হাত দিয়ে, মেলার ফ্লেকশন শোল্ডার ট্র্যাকশন করে বের করে চেষ্টা করি। এর আগে আছে একটা হচ্ছে বার্ন মার্শাল মেথড, তাই না? পায়ের গোড়ালি ধরলাম, গোড়ালি ধরে এরকম হাফ সার্কেল করে বাচ্চাটাকে বের করে নিয়ে আসলাম। বার্ন মার্শাল মেথড, মেলার ফ্লেকশন, শোল্ডার ট্র্যাকশন, এই দুইটাতে না হলে তখন আমরা হচ্ছে ফোরসেপস অ্যাপ্লিকেশন করি। ঠিক আছে? এই তিনটা সিরিয়ালি যদি তুমি তিনটা বলতে যাও, তাহলে প্রথমে বার্ন মার্শাল, তারপরে মেলার ফ্লেকশন, শোল্ডার ট্র্যাকশন, তারপর হচ্ছে ফোরসেপস। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করে কমনলি আমরা কোনটা করি, সেক্ষেত্রে বলবা হচ্ছে মেলার ফ্লেকশন, শোল্ডার ট্র্যাকশন। বার্ন মার্শাল যদিও ফার্স্ট 1 নম্বর পয়েন্টে আসে, কিন্তু আমরা কমনলি করি হচ্ছে মেলার ফ্লেকশন, শোল্ডার ট্র্যাকশন। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ম্যাম এটা নাম জানলে হবে না, মেকানিজমও জানতে হবে ম্যাম এটা? না, মেকানিজম শুধু জিজ্ঞেস করবে যে বার্ন মার্শাল, মেলার ফ্লেকশন, শোল্ডার ট্র্যাকশন তো নামের মধ্যেই সবকিছু আছে, তাই না? তুমি মেলার বোনটাকে ফ্লেক্স করবা বাম হাতে, আর উপরে ডান হাতে দুই মিডল ফিঙ্গার রাখবো বাচ্চার অক্সিপিটের উপরে, আর রিং ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার রাখবো হচ্ছে বাচ্চার দুইটা শোল্ডারের উপর রেখে মেলার ফ্লেকশন করবা, শোল্ডারের উপর ট্রাকশন দিয়ে এরকম করে বের করে নিয়ে চলে আসবা। এটার মধ্যেই সবকিছু আছে কথার মধ্যে। কিন্তু বার্ন মার্শালের মধ্যে নাই দেখে অনেক সময় জিজ্ঞেস করে যে বার্ন মার্শাল কিভাবে করে, তখন তুমি বলবা যে বাচ্চার দুইটা অ্যাঙ্কেল আমি ক্যাচ করবো, ওর তো শরীরটা বের হয়ে গেছে, মাথাটা শুধু আটকে আছে, তাই না? তো ওর পাটা ঝুলে আছে, যে আমি দুইটা অ্যাঙ্কেলে গ্রাস্প করবো একসাথে করে বাচ্চাটাকে হাফ সার্কেল সার্কেল করে পা দুইটা মায়ের পেটের দিকে নিয়ে যাব। মানে একটা আর্চ তৈরি হবে বাচ্চার। বুঝতে পারছো? তোমাদের বইয়ে ছবি আছে, ছবিটা খুললে সবচেয়ে সুন্দর বুঝতে পারবা যে বাচ্চার অ্যাঙ্কেল দুইটাকে আমি গ্রাস্প করে অ্যাঙ্কেল দুইটাকে মায়ের পেটের দিকে নিয়ে যাবো, তাহলে বাচ্চাটা পুরো একটা আর্কের মতো বাঁকা হয়ে যাবে, ধনুকের মতো হয়ে যাবে। তখন হচ্ছে ফেসটা বের হয়ে চলে আসবে, হেডটা বের হয়ে চলে আসবে। বার্ন মার্শাল এভাবে করে। এটা জিজ্ঞেস করতে পারে অনেক সময় যে বার্ন মার্শাল কিভাবে করে। আর ফরসেপস আমরা কিভাবে অ্যাপ্লাই করি? ফরসেপস অ্যাপ্লাই করতে আমার আরেকজন অ্যাসিস্ট্যান্ট লাগবে। সেটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট বাচ্চাটাকে লিফট আপ করে ধরবে, পা ধরে উপর দিকে উঠায় রাখবে। তারপর আমি কি করব, মাথার নিচ দিয়ে, যে ফেসটা থাকবে তো এরকম এরকম হয়ে থাকবে না, নিচের দিকে ফেসটা থাকবে, তখন আমি ফেসের নিচ দিক দিয়ে এদিক দিয়ে একটা ফোর্সেপ অ্যাপ্লাই করবো, এদিক দিয়ে একটা অ্যাপ্লাই করবো, টান দিয়ে বের করে নিয়ে চলে আসবো। শুধু ভিতরে জিজ্ঞেস করার মতো বার্ন মার্শাল, আর কিছু নাই ভিতরে জিজ্ঞেস করার মতো। বুঝছো? এটা একটু হালকা পড়ে নিবা, ওর ইন্টারেস্টে তো মানুষ পড়ে, তাই না? যে ভিতরটা কি, একদমই সহজ তিনটা জিনিস। ম্যাম এটা রিটেনে আসে এজন্য। ও, রিটেনে আসে? তাহলে একটু ভিতরে পড়ে নিবা, দেখবে একদমই সহজ, ছোট ছোট করে নিজেদের মতো তৈরি করে নিবা। খুব বেশি মার্ক থাকার কথা না তো এটাতে। ম্যাম, হ্যাঁ, ম্যাম ব্রিজ প্রেজেন্টেশন সাথে যদি প্রি ম্যাচুরিটি থাকে, এটা অনকমপ্লিকেটেড ব্রিজ হবে না কমপ্লিকেটেড ব্রিজ হবে ম্যাম? কমপ্লিকেটেড প্রিমেচিউরিটির সাথে থাকলে তো কমপ্লিকেটেড এগুলো। প্রিমেচিউর ব্রিজ তো সবসময় ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন, তুমি ভ্যাজিনাল ডেলিভারি অ্যালাউ করবে না প্রিমেচিউর ব্রিজ। বুঝছো? ওই যে আফটার কামিং হেড, প্রিমেচিউর ব্রিজে কি হয়, সবসময় হেডটা অ্যারেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখা গেলো বডি ঠিকই চলে আসলো, বডি তো একটু ফ্লেক্সিবল, তাই না? হেড তো আর ফ্লেক্সিবল না, হেডে তো বোন থাকে। তো অনেক সময় এসে হেডটা আটকা যায়, তখন হেড কম্প্রেশন হয়ে ফিটাল ডেথ হয় অথবা সিপি হয়। এই জন্য প্রিমেচিউর ব্রিজ হচ্ছে ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন, ওটা কমপ্লিকেটেড।
ম্যাম বলো। প্রি কনসেপশন না কাউন্সিলিং। কাউন্সিলিং আর হচ্ছে বার্থ প্ল্যানিং এই দুটো কি একই লিখতে হবে? না না, বার্থ প্ল্যানিং এক জিনিস, প্রি কনসেপশনাল কাউন্সিলিং আরেক জিনিস, বুঝছো? প্রি কনসেপশনাল কাউন্সিলিং হচ্ছে তোমার বাচ্চা নেওয়ার আগে পেশেন্ট কি কি প্রিকশন নিবে, তার হচ্ছে আগে যদি প্রি কনসেপশনাল কাউন্সিলিং আসলে দরকার কাদের জন্য বেশি, যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ কনজেনিটাল অ্যানোমেলিজ, তারপর হচ্ছে রিপিটেড অ্যাবর্শন এগুলা থাকে তাদের জন্য। যদিও দেশের বাইরে সবাই প্রি কনসেপশনাল কাউন্সিলিং নেয়, আমাদের দেশে ওটা নেয় না। আমাদের দেশের অ্যাসপেক্ট আমি বলতেছি, যাদের এরকম রিপিটেড অ্যাবর্শন বা কনজেনিটাল অ্যানোমেলি এগুলার চান্স থাকে অথবা ইনফার্টিলিটি থাকে, তারা হচ্ছে প্রি কনসেপশনাল কাউন্সিলিং নেয়, কিন্তু দেশের বাইরে সবাই নেয়। প্রি কনসেপশনাল কাউন্সিলিং হচ্ছে একটা সুস্থ বাচ্চা তোমার আসার জন্য যা যা মেজার্স লাগে সেটা করা, যেমন মায়ের হেলথ চেক আপ, বাবার হেলথ চেক আপ আগেই, কনসেপশনের আগেই, তারপর হচ্ছে ফলিক অ্যাসিড দিয়ে দেওয়া হয় সাপ্লিমেন্টেশন আগে থেকেই, যাতে কোনো কনজেনিটাল অ্যানোমালিস না হয়। বেশিরভাগই দেখবো ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হয়, এই জন্য আমরা ফলিক অ্যাসিড দিয়ে দিই। মায়ের কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকলে ওইটার আগে চিকিৎসা করি, ঠিক আছে? আগে রিপিটেড অ্যাবর্শন থাকলে ওইটার কজটা আইডেন্টিফাই করার চেষ্টা করি, ওইটাকে আমি আগে ট্রিট করি, তারপরে হচ্ছে ওকে কনসেপশন মানে কনসিভ করতে বলি। এগুলো হচ্ছে প্রি কনসেপশনাল কাউন্সিলিং। আর তোমার বার্থ প্ল্যানিং তো আলাদা জিনিস, বুঝছো? বুঝতে পারছো শ্যামা? জি ম্যাম। ম্যাম পিপিএইচ এর হ্যাঁ ম্যানেজমেন্টে হুম ওখানে কি অ্যাটর্নিসিটি মানে হচ্ছে আলাদা আলাদা করে মানে না, তোমাকে যদি বলে একটা পিপিএইচ ম্যানেজ করার জন্য, প্রাইমারি পিপিএইচ এর কমনেস্ট কজ হচ্ছে অ্যাটনিক ইউট্রাস, তাই না? জি ম্যাম তো এই জন্য আমরা প্রাইমারি পিপিএইচ বললেই ধরে নিব যে এটা অ্যাটনিসিটি অফ দ্য ইউট্রাস এর জন্য। এই জন্য তুমি অ্যাটনিক ইউট্রাস মাথায় ধরে বলতে থাকবা, কিন্তু বলতে বলতে আমাদের সবগুলাই চলে আসে, তাই না? যেমন আমরা প্রথমে কি করি, পেশেন্ট আসলে সব সময় মাথায় রাখবা, পেশেন্ট আসলে আমরা পেটে হাত দিয়ে ট্রিটমেন্ট শুরু করব। পেশেন্ট আসলে আমরা ফার্স্টে অ্যাবডোমেনে হাত দিব, ইউট্রাইন মাসাজ করব। ইউট্রাসটাকে প্রথমে দেখবো যে কন্ট্রাক্টেড কিনা বা ফ্লাবি কিনা। যদি ফ্লাবি থাকে আমি এটাকে মাসাজ করতে করতে কন্ট্রাক্টেড বানাবো, তাই তো? তাও যদি না হয় আমি ইউট্রোটনিক ড্রাগ দিব, ওই যে অক্সিটোসিন, আর্গোমেট্রিন, তারপর হচ্ছে মিজোপ্রোস্টল, এগুলো সব দিলাম। তাও না হলে আমি কি করব, বাইম্যানুয়াল কম্প্রেশন বায়োমেনুয়াল কম্প্রেশন দিব। বায়োমেনুয়াল কম্প্রেশনের আগে আমি একটা জিনিস করে নিব, সেটা হচ্ছে ইউট্রাসটাকে এক্সপ্লোর করব যে ইউট্রাসের ভিতর কিছু রয়ে গেল কিনা। বায়োমেনুয়াল দেওয়ার আগে এটা করব আমরা, তাহলে আমার এখানে রিটেইন টিস্যুটা চলে গেল। আমরা জানি 4T প্রাইমারি পিপিএইচ এর কারণ হচ্ছে 4T, তাই না? একটা তো অ্যাটনিসিটি, আমি মাথায় ধরেই কথা বলতেছি। যখন আমি ইউট্রাসটাকে এক্সপ্লোর করব তখন আমার রিটেইন টিস্যুটা চলে গেল, মানে ভিতরে কোনো টিস্যু আছে নাকি আমি ইউট্রাসটাকে এক্সপ্লোর করে ফেললাম। সাথে সাথে বের হয়ে আসার সময় আমি দেখবো যে বার্থ ক্যানেলে কোনো ইনজুরি আছে কিনা, তাহলে আমার আরেকটা টি চলে গেল এখানে, তাই না? ট্রমা যেটা, বুঝতে পারছো আমার কথাটা? জি ম্যাম। অ্যাটনিসিটি ধরে আমি ট্রিট করতেছি, কিন্তু যখনই আমার দুইটা মেজারে কাজ হয় নাই, একটা হচ্ছে ইউট্রাইন মাসাজ আর একটা হচ্ছে ইউট্রোটনিক ড্রাগ, এই দুইটাতে যখনই কাজ হয় না তখন আমি ধরেই নিব যে এটা মেবি ডিউ টু আদার কজ, অ্যাটনিসিটি ছাড়া অন্য কোনো কারণে হতে পারে। তখন আমি ইউট্রাসটাকে এক্সপ্লোর করবো ফরেন টিস্যু বা রিটেন বিটস অফ প্লাসেন্টা আছে কিনা দেখার জন্য। যখনই ওইটা পাবো না তখন আমি বের হয়ে ইউট্রাসটাকে এক্সপ্লোর করে বের হয়ে আসার সময় দেখবো যে বার্থ ক্যানেলে কোথাও কোনো ইনজুরি আছে কিনা, তাহলে আমার ট্রমাটাও হয়ে গেল। তাহলে তিনটা কজ আমার এখানে এক্সক্লুশন হয়ে গেল, তাই না? রিটেন টিস্যু থাকলে আমি ওটা রিমুভ করবো, ট্রমা থাকলে আমি ওটা রিপেয়ার করে আসবো। তোমরা তো ম্যানেজমেন্টে ওটা বলবাই। তারপরে যদি না হয় সেই ক্ষেত্রে আমি বায়োমেনুয়াল কম্প্রেশন, তারপরেও না হলে হচ্ছে স্টেপ ওয়াইজ সার্জিক্যাল ম্যানেজমেন্ট গুলাতে আমি যাব। সরি, এর মাঝখানে ব্যালন টেম্পোনেট দিব, তাই না? বায়োমেনুয়াল কম্প্রেশন, তারপরে হচ্ছে ব্যালন টেম্পোনেট দিব অথবা ব্যালন ক্যাথেটার করব। তারপরে না হলে তখন আমি স্টেপ ওয়াইজ সার্জিক্যাল ম্যানেজমেন্ট। স্টেপ ওয়াইজ সার্জিক্যাল ম্যানেজমেন্টে কিন্তু সবার প্রথম আসবে বিলিঞ্চ, বুঝছো? তোমরা সবার শেষে বলো বিলিঞ্চ, আসলে বইও আছে সবার শেষে বিলিঞ্চ, এই জন্য। কিন্তু তোমরা স্টেপ ওয়াইজ সার্জিক্যাল ম্যানেজমেন্টে সবার আগে বলবা বিলিঞ্চ, তারপরে হচ্ছে বায়োলেটারাল ইউটেরাইন আর্টারি লাইগেশন, তারপরে হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি, তারপরে হচ্ছে বাকিগুলো। ঠিক আছে? বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা। ম্যানেজমেন্ট আসলে তো ডাইরেক্ট ট্রিটমেন্টে যাব, তখন তার অন্য কিছু লিখবো না, তাই না? হ্যাঁ, এটাই তো ট্রিটমেন্ট।
প্রাইমারি পিপিএইচ এর ট্রিটমেন্ট শুরু হয় শর্ট ফর হেল্প দিয়ে, তাই না? তুমি এটা জি ম্যাম। রিটেনে লিখো বা ভাইভাতে বলো, যেখানেই বলো, প্রাইমারি পিপিএইচ এর ম্যানেজমেন্টই শুরু হবে শর্ট ফর হেল্প। কারণ প্রাইমারি পিপিএইচ এমন একটা জিনিস যে না দেখছে সে বলতে পারবে না। তোমরা এখনো পর্যন্ত দেখো না, এই জন্য বুঝতে পারছো না। ব্লিডিং কাকে বলে, মানে এই ব্লিডিং আর কোথাও তুমি দেখতে পাবে না। ওই ব্লিডিং এর পেশেন্ট তুমি একা কিভাবে ম্যানেজ করবা? এই জন্য অবশ্যই শাউট ফর হেল্প। তারপরে হচ্ছে রিসাসিটেশন। তোমরা আরেকটা ভুল করো, তোমাদের বারবার একই কথা বলি, তোমরা কি সেই ভুলই করতে থাকো। রিসাসিটেশন এখানে শুধু তোমার প্রাইমারি পিপিএইচ এর ম্যানেজমেন্ট জানতে চাইছে, রিসাসিটেশনের ডিটেইলস জানতে চায় না। এই জন্য তুমি শুধু এখানে রিসাসিটেশন শব্দটা বলবা, আর টিচার তোমার জানে যে রিসাসিটেশন বলতে কি বোঝায়, ঠিক আছে? বলে তুমি চলে যাবা যে at first I will palpate the abdomen and massage the fundus of the uterus, এটা এটা বলে শুরু করে দিবা, ঠিক আছে? তোমাদের মধ্যে কেউ কেউ রিসাসিটেশন বলে এয়ার ব্রিদিং, সার্কুলেশন, আইভি ফ্লুইড, এই সেই হ্যান ত্যান, ক্যালসিয়াম, গ্লুকোনেট, কত কিছু বলতে থাকো। এগুলো বলবা না, বুঝছো? কোশ্চেনের প্যাটার্ন বুঝে অ্যান্সার করতে হবে। এখানে তোমার প্রাইমারি পিপিএইচ এর ম্যানেজমেন্ট জানতে চাওয়া হয়েছে, তোমার নির্দিষ্ট সময় আনসার করার জন্য। এখানে যদি তুমি রিসাসিটেশনের ডিটেইলস বলতে যাও, তাহলে প্রাইমারি পিপিএইচ এর ম্যানেজমেন্ট বলতে পারবো না তো। এই জন্য তুমি শুধু রিসাসিটেশন শব্দটা বলে তুমি হচ্ছে ওটাতে চলে যাবা, অ্যাটনিক ধরে বলতে থাকবা, এর মাঝখানে তোমার আরো বাকি দুইটা চলে আসবে। আর যেটা হচ্ছে মানে থ্রম্বোএম্বোলিজম বা তোমরা যেটা বলো থ্রম্বাস, বা যেটা কোয়াগুলেশন ডিসঅর্ডারের জন্য হয়, ওটা একদমই লেস কমন একটা কজ, ওটা আসতে হবে না, না আসলেও কোনো ব্যাপার না। বাকি মেইন তিনটা কজ তোমার এই ম্যানেজমেন্টের ভিতরে চলে আসে, তথ্যে যেটা দেওয়া আছে, ঠিক আছে? জি আরেকটা হচ্ছে তোমার কোয়াগুলেশন ডিসঅর্ডারের জন্য যেটা হয়, সেটা তোমরা ফ্রেশ ব্লাড দিই। ফ্রেশ ব্লাডই একটা ট্রিটমেন্ট ফর কোয়াগুলেশন ডিসঅর্ডার। কারণ আমরা জানি ফ্রেশ ব্লাডে সব কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো থাকে, তাই না? তো পেশেন্টের বডিতে যদি কোয়াগুলেশন ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি থাকেও, আমরা যে ফ্রেশ ব্লাডটা দিছি ওটার মধ্যে থেকে পেশেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলো পেয়ে যাবে। ট্রিটমেন্ট ফর কোয়াগুলেশন ডিসঅর্ডার, ঠিক আছে? হিস্টেরেক্টমির স্টেপ গুলো কি বই থেকে বই থেকে তোমাদের হিস্টেক্টমির পুরো করতে স্টেপ হবে? জিজ্ঞেস করবে না, শুধু জিজ্ঞেস করবে ফার্স্ট ক্ল্যাম্পে কি থাকে, সেকেন্ড ক্ল্যাম্পে, থার্ড ক্ল্যাম্পে, এই তিনটা জিনিস শুধু ক্লাম জিজ্ঞেস তিনটা করবে। জিজ্ঞেস কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন ক্ল্যাম্পে কি কি স্ট্রাকচার যায় ওটা জিজ্ঞেস করবে, আর কিছুই জিজ্ঞেস করবে না তোমাকে। অনেক সময় টাইপস অফ হিস্টেরেক্টমি জিজ্ঞেস করতে পারে, তাও তোমাদের লেভেলে মনে হয় না জিজ্ঞেস করবেন। হোয়াট আর দ্য টাইপস অফ হিস্টেরেক্টমি? 5 টাইপের হিস্টেরেক্টমি আছে, ওটা তোমার দত্তেও আছে ওইটাও। তবে ক্লাম্পে কি কি থাকে এটা না বলতে পারলে কিন্তু অপরাধ হয়ে যাবে, বুঝছো? আর কারো কোনো কিছু প্রশ্ন? in argumentary by Mesopistol. সবার প্রথমে দিবা অক্সিটোসিন, তারপরে দিবা হচ্ছে আর্গুমেট্রিন, তারপরে হচ্ছে মিজোপ্রোস্টল। মিজোপ্রোস্টল তারপরে আর্গুমেট্রিন। মানে প্র্যাকটিক্যালের সাথে থিওরি অনেক ডিফারেন্স থাকে আর কি, বুঝছো? পরীক্ষা হলে কিছু হবে না। তবে সবার আগে আমি অক্সিটোসিন দিব, এটা তোমার জানতে হবে। কি প্রশ্ন শেষ? চলে যাব? ম্যাম ট্রিটমেন্ট অফ প্রম্পট একটু বলবেন? ট্রিটমেন্ট অফ প্রম হচ্ছে দুই রকম। প্রম তোমার আসতে পারে টার্মে, একটা আসতে পারে প্রি টার্মে। এখন টার্ম প্রমের একরকম ট্রিটমেন্ট আর প্রি টার্ম প্রমের একরকম ট্রিটমেন্ট। তো টার্ম প্রম আসতে কোনো ঝামেলা নাই। টার্মে প্রম আসলো, তুমি ইন্ডাকশন অফ লেবার করে ডেলিভারি করে দিবা, ঠিক আছে? এই জন্য টার্ম প্রম কখনো তোমাদের পরীক্ষায় আসে না, আসে প্রি টার্ম প্রমে। কারণ প্রি টার্ম প্রমের মধ্যে একটু ঝামেলা আছে, ওইটাই জানতে হয়, বুঝতে হয়।
হ্যাঁ, প্রিটার্ম প্রম সাধারণত আমাদের দেয় 32 উইকস অথবা 34 উইকসে প্রম নিয়ে আসছে, তুমি কি করবা? তো এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের অনেক কিছু করা থাকে, যেমন হচ্ছে প্রম নিয়ে আসলে যেহেতু প্রিটার্ম এখনো পর্যন্ত বাচ্চাটা ম্যাচিওর হয়নি, তো আমরা চাইবো বাচ্চাটা আগে হচ্ছে ম্যাচুরিটিটাকে এনশিওর করার জন্য, এই জন্য যতটুকু সম্ভব রাখার জন্য। কি প্রয়োজন, তো আমরা কি করবো, পেশেন্টটাকে কনজারভেটিভ দিয়ে যতক্ষণ পারি রেখে দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে মানে হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট তোমরা যেটাকে বলো। তারপরে হচ্ছে অবস্টেট্রিক ম্যানেজমেন্ট। তো স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে আমি কি করব, যেহেতু পেশেন্ট ফ্রম নিয়ে আসছে, এট ফার্স্টই একটা পেশেন্টকে অ্যাডমিশন দিব, বেড রেস্টে রাখবো, যত নড়াচড়া করবে তত বেশি আবারও পানি ভাঙবে, এই জন্য সাথে হচ্ছে ওই যে স্টেরাইল ভালভাল প্যাড দিব, ওইটাতে আমরা হচ্ছে অ্যামাউন্টটা দেখতে পারবো, কালারটা দেখতে পারবো, অর্ডারটা করতে পারবো, মানে কোনো ইনফেকশন বা সেপসিসের দিকে যাচ্ছে কিনা ওটা বুঝতে পারবো। তারপরে একটা অ্যান্টিবায়োটিক অবশ্যই দিব, যেহেতু প্রম হয়ে গেছে, ওর মেমব্রেনটা রাপচার হয়ে গেছে, ওর ডেলিভারি পেইন শুরু হয়ে যেতে পারে, লেবার পেইন শুরু হয়ে যেতে পারে, এই জন্য আমি পেশেন্টকে অবশ্যই আমি হচ্ছে অ্যান্টিনাটাল কর্টিকোস্টেরয়েড ফর ফিউচার লাং ম্যাচুরেশন এমনি দিয়ে দিব। আর হচ্ছে পেশেন্টকে অবজারভেশনে রাখবো। আর পেশেন্টের যদি লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকে, আমি একটা টোকোলাইটিক এজেন্ট দিব, যাতে পেইনটা আর বেশি প্রোগ্রেস না করে, যতক্ষণ পর্যন্ত আমি চাই একটু পেইনটাকে হল্ড করে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এখন আসা হচ্ছে অবস্টেট্রিক ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আমার তোমার স্পেসিফিক ম্যানেজমেন্ট গেল, প্রমের জন্য যেটা ম্যানেজমেন্ট। আর অবস্টেট্রিক ম্যানেজমেন্ট হচ্ছে আমি চাইবো এই পেশেন্টটাকে যদি লিকিং হয় তাহলে 37 পর্যন্ত, আমার এইম হচ্ছে টু ক্যারি দ্য প্রেগনেন্সি আপ টু 37 কমপ্লিটেড উইক। যদি আমি না পারি তাহলে এর মধ্যে যদি যে কোনো সময় যে কোনো সমস্যা শুরু হয় তাহলে আমার ইমিডিয়েট ডেলিভারি করাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে টাইম অফ ডেলিভারি। অবস্টেট্রিক ম্যানেজমেন্ট আমি সবসময় বলি দুইটা জিনিস, একটা টাইম অফ ডেলিভারি, একটা মোড অফ ডেলিভারি। টাইম অফ ডেলিভারিটা আমার এইম হচ্ছে 37 কমপ্লিটেড, কিন্তু এর মাঝখানে অনেক সমস্যা হতে পারে, যেমন ওর লেবার পেইন স্টার্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তারপরে ওর কোরিওআমনিয়াইটিস ডেভেলপ করতে পারে, ফিটাল ডিস্ট্রেস শুরু হতে পারে, অনেক কিছু হতে পারে। যদি এরকম কিছু সমস্যা শুরু হয় তাহলে আমি ডেলিভারি করাই ফেলবো। এই হচ্ছে টাইম অফ ডেলিভারি গেল। এখন মোড অফ ডেলিভারি। মোড অফ ডেলিভারি তুমি কিভাবে ডেলিভারি করাবা, সেটা হচ্ছে পেশেন্টের কন্ডিশন, বাচ্চার কন্ডিশন, আশেপাশে সবকিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, যদি তোমার কোনো কমপ্লিকেশন না থাকে তাহলে তুমি ভ্যাজাইনাল ডেলিভারি করাবা, কিন্তু যদি কোনো কমপ্লিকেশন থাকে তাহলে তুমি সিজারিয়ান সেকশনে যাবা। যেমন একটু আগে একজন বললো যে একে তো প্রিমেচিওর, তারপরে যদি সাথে ব্রিচ থাকে তাহলে তো আমি সিজারিয়ান সেকশন করে ফেলবো, তাই না? সাথে যদি অন্য কোনো কমপ্লিকেশন থাকে, যেমন এপিএইচ যদি থাকে, পেশেন্টের যদি কি বলে হাইপারটেনশন, আনকন্ট্রোলড হাইপারটেনশন থাকে, তারপরে হচ্ছে পেশেন্টের সাথে যদি অ্যাব্রোপসিও থাকে, অনেক কিছু থাকতে পারে। যদি ওগুলো কমপ্লিকেশনস থাকে তাহলে আমি সিজারিয়ান সেকশনে যাবো, আর আদারওয়াইজ আই উইল গো ফর ভ্যাজাইনাল ডেলিভারি। ঠিক আছে, বুঝতে পারছো? না বুঝতে পারলে কিন্তু জিজ্ঞেস করো, আমি অনেক তাড়াতাড়ি কথা বলি, এটা আমার একটা ব্যাড হ্যাবিট। যদি কিছু বুঝতে না পারো জিজ্ঞেস করবা, ঠিক আছে? আর কিছু? আর কিছু কারো জিজ্ঞেস করা আছে? আমার সি ব্যাচ খুঁজলাম, যে সি ব্যাচের কেউ নাই, সব ফাঁকিবাজ সি গ্রুপে আছে ম্যাম। আছে ম্যাম। এতক্ষণ ধরে যে ডাকতেছি, তোমরা কি ভাইবার কোশ্চেন সলভ করছো নাকি এখনো করো না? পরীক্ষার পরে করবা? না ম্যাম, ওগুলা তো করে রাখছি ম্যাম, কিছু কিছু। সবাইকে দিছো না? সবাইকে বলতে ম্যাম, সবাইকে বলতে না তোমরা ম্যাম দেয় নাই আমাদের। দেয় নাই ম্যাম। কেন, তোমরা আইটেম দিছো না? তোমাদের আইটেমে তো একই ভাবে কোশ্চেন করা হয়েছে, তো তো তোমরা কি করছো? তোমরা ওদেরকে দিছো? সবার তো ম্যাম আগে আইটেম শেষ, সেই জন্য ম্যাম আর সবাইকে দেওয়া হয় নাই। না, ওদেরও তো একই ভাবেই সবাই আইটেম নিছে, বুঝছো? তো কারো যদি কোনো ল্যাক্স থাকে তাহলে তোমরা শেয়ার করে নিতে পারো। তাই আমি আমার সিবেজকে মানে আলাদা করে বলবো স্পেশালি যে তোমরা এই কোশ্চেন গুলো অবশ্যই অবশ্যই সলভ করবা।
এবং যদি কেউ না পারিস আমি পরীক্ষার হলে তোদের মাথার মধ্যে বাড়ি দিব, বুঝছিস? আর যদি কারো মনে হয় তাহলে তোমরা দিতে পারো, তাই না? যদিও ওদেরও একই ভাবেই নেওয়া হয়েছে। ম্যাম হিস্ট্রি একটু ক্লাম্পের একটু আবার বলবেন? কি বইয়ে লেখা আছে এগুলোর জন্য কি ক্লাসের মধ্যে আমার পরীক্ষা নিচ্ছিস তোরা? হ্যাঁ না ম্যাম। না ম্যাম। আচ্ছা, ফার্স্ট ক্ল্যাম্পে কি কি আসে? তুমি ইউট্রাসের ছবিটা কল্পনা করো, অ্যানাটমি আছে না একদম প্রথমে, দত্তের প্রথমে একটা অ্যানাটমি অফ দা জেনিটাল অর্গান একটা চ্যাপ্টার আছে না, ওটাতে দেখো ইউট্রাসের ছবিটা যদি তুমি কল্পনা করো অথবা বইয়ের সামনে খুলো, তাহলে এরকম একটা ইউট্রাস থাকে, মাঝখানে ইউট্রাস, দুই পাশে এরকম হাত পাখার মতো আছে, দেখছো না? দেখো কি আছে, প্রথমে ইউট্রাসের উপরে আমরা যদি অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি চিন্তা করি তাহলে উপর থেকে নিচের দিকে যাব, তাই তো? আর যদি ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি চিন্তা করি নিচে থেকে উপরের দিকে আসবো। ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি নিচে থেকে আসি না? হ্যালো, বলেন। আচ্ছা, তো আমরা সাধারণত কমন হচ্ছে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, এই জন্য আমরা অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি ধরে বলতেছি ফার্স্ট ক্ল্যাম্প, সেকেন্ড ক্ল্যাম্প এন্ড থার্ড ক্ল্যাম্প, উপর থেকে নিচের দিকে আসতেছি। তো সবার উপরেই থাকে আমাদের হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, ইউট্রাস থেকে বের হয়, তাই না? আমরা জানি এরকম। ফ্যালোপিয়ান টিউবের সামনে থাকে হচ্ছে রাউন্ড লিগামেন্ট, আর পিছনে থাকে হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট, যেটা এরকম করে ওভারিকে ধরে রাখে, সাসপেনশন করে রাখে। এই তিনটা জিনিসই যায় আমার ফার্স্ট ক্ল্যাম্পে। তাহলে কি কি যায় ফার্স্ট ক্ল্যাম্পে? ম্যাম ফেলোপিয়ান টিউব, ওভারিয়ান লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট। রাউন্ড লিগামেন্ট, হ্যাঁ, ফ্যালোপিয়ান টিউব, সামনে রাউন্ড লিগামেন্ট, পিছনে ওভারিয়ান লিগামেন্ট, এই তিনটা জিনিস হচ্ছে ফার্স্ট ক্ল্যাম্পে, যেটা মেইনলি শুনতে চাই আমরা। সেকেন্ড ক্ল্যাম্পে কি যায়? সেকেন্ড ক্ল্যাম্পে মেইনলি যায় হচ্ছে, আমরা জানি একদম উপর থেকে নিচ পর্যন্ত ব্রড লিগামেন্টটা এরকম ভাবে পাখার মতো ছড়ায় থাকে, তাই না? এই ব্রড লিগামেন্টের ভিতর দিক দিয়ে কি হয়, ইউট্রাইন আর্টারি যায়, আমরা জানি এরকম সাপের মতো এরকম 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 করে করে। তো ওই সেকেন্ড ক্ল্যাম্পে যায় হচ্ছে ওই ব্রড লিগামেন্ট আর হচ্ছে ইউট্রাইন আর্টারি, ঠিক আছে? তারপরে আসে থার্ড ক্ল্যাম্প। থার্ড ক্ল্যাম্পে যায় কি আমাদের ওই যে দুইটা লিগামেন্ট, ট্রান্সভার্স লিগামেন্ট, দুইটা ইউট্রাসকে সাসপেন্ড করে রাখছে, মেইন সাপোর্ট অফ দ্য ইউট্রাস যেটা কার্ডিনাল লিগামেন্ট অথবা ম্যাকেন্ডার্স লিগামেন্ট, ওইটাই হচ্ছে মেইন স্ট্রাকচার যদি তুমি বলো তাহলে এই কয়েকটা, ঠিক আছে? তাহলে থার্ড ক্ল্যাম্পে কি যায়? ম্যাকেন্ডার্স লিগামেন্ট। সেকেন্ড ক্ল্যাম্পে ম্যাম ইউটারাইন আর্টারি আর হচ্ছে ব্রড লিগামেন্ট। ব্রড লিগামেন্ট সাথে হচ্ছে ইউট্রাইন আর্টারি, এই কয়েকটাই, ঠিক আছে? কিন্তু জিনিসগুলো বুঝতে হবে। তোমার তখন জিজ্ঞেস করতে পারে এই যে তুমি বললা এই সিকোয়েন্সটা কোথাকার, অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি না ভ্যাজিনাল, তখন তোমার তো এই জিনিসগুলো অন্তত নিজের নলেজ থেকে বলতে হবে যে ম্যাডাম অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে। ভ্যাজিনাল হিস্টেরেক্টমিতে কি হবে ম্যাডাম? এটা উল্টাটা হবে, ফার্স্ট ক্ল্যাম্প থার্ড ক্ল্যাম্প হয়ে যাবে, থার্ড ক্ল্যাম্প ফার্স্ট ক্ল্যাম্প হয়ে যাবে, তাই না? এটা তো জি ম্যাম। বুঝছো? হ্যাঁ, এই জিনিসগুলো অন্তত বুঝতে হবে, সব তো আর তোমাকে কেউ এরকম বলে দিতে পারবে না। ওরা কি সব লেফট হয়ে গেছে, আবার জয়েন করতে হবে? হ্যালো, ম্যাম ওভারিয়ান হ্যাঁ টিউমারের হ্যাঁ। ম্যানেজমেন্টে কি আর্লিয়েস্ট টেস্ট, অ্যাডভান্স টেস্ট এইভাবে আচ্ছা আচ্ছা, ট্রিটমেন্ট আলাদা আলাদা করে লিখতে হবে? আচ্ছা, ওভারিয়ান কেমোথেরাপিটাও সাথে কেমোথেরাপি আসবে তো কার্সিনোমাতে, তো তোমার সিনারিও তো এরকম বলেই দেওয়া থাকবে যে এটা কি বিনাইন নাকি ম্যালিগন্যান্ট। তোমার সিনারিও দেখে যদি বিনাইন মনে হয় তাহলে তুমি বিনাইনের ট্রিটমেন্ট বলবা, আর সিনারিও দেখে যদি তোমার ম্যালিগন্যান্ট মনে হয় তাহলে ম্যালিগন্যান্ট বলবা। তোমাদের এমন ভাবে সিনারিও গুলো দেওয়া থাকে বুঝাই যায় যে এটা বিনাইন হবে অথবা এটা ম্যালিগন্যান্ট হবে, ঠিক আছে? যদি তোমার পেশেন্টের বয়সটা কম হয়, একটা টিউমার হয়, যদি এটা ফ্রিলি মুভেবল হয়,
তাহলে তুমি ধরে নিবে এটা বিনাইন বলছে। আর যদি তোমার অনেক বেশি বয়স দেয়, সাথে অন্য কিছু ম্যালিগন্যান্সি ফিচার্স দেয়, তাহলে তুমি ধরে নিবে এটা ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট হলে ম্যালিগন্যান্টের ট্রিটমেন্ট, বিনাইন হলে বিনাইনের ট্রিটমেন্ট। আর অ্যাজ এ হোল যদি তোমার জানতে চাই যে ওভারহ্যান্ড টিউমারের ম্যানেজমেন্ট বলো, তাহলে তুমি বিনাইন ম্যালিগন্যান্ট দুইটাই বলতে হবে। ওইভাবে জানতে চাওয়া হয় না সাধারণত। তোমার কনফিউশন কি ক্লিয়ার হয়েছে নাকি আগের জায়গায় রয়েছে? বিনাইনের ট্রিটমেন্ট কোনটা? ওরে বাবা, দেখছো ওরা আবার না পরীক্ষা ম্যাম, নিচ্ছে। না ম্যাম, বিনাইনের সার্জারি ট্রিটমেন্ট, করব, তারপরে হচ্ছে কেমোথেরাপিতে যাব, এইটাই না ঠিক? বিনাইনের কেমোথেরাপি কেন? বিনাইনের তোমার হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করবে। 3 সেন্টিমিটারের নিচে হলে তোমার মেডিকেল ম্যানেজমেন্ট, তোমার সার্জারি লাগবে অবজারভেশনে না। রাখবো এটা? সাইজের উপর ডিপেন্ড করবে। আর তোমার ম্যালিগন্যান্টের হচ্ছে বয়সের উপর ডিপেন্ড করবে। ম্যালিগন্যান্সির দুই রকমের ট্রিটমেন্ট, একটা হচ্ছে তোমার ফার্টিলিটি প্রিজার্ভিং একটা ট্রিটমেন্ট, আর ফার্টিলিটি যদি না প্রিজার্ভ করতে না হয় তাহলে এক ধরনের ট্রিটমেন্ট। ঠিক আছে, তুমি শুধু এটা অল্প করে বলে নিবা। যদি পেশেন্টের ফার্টিলিটি রিকভার হয় তাহলে আমি হচ্ছে শুধু সিস্টেক্টমি করব, তোমার ফ্যামিলি কমপ্লিট হলে ডেফিনিটিভ ট্রিটমেন্টে চলে যাব। আর মেইনলি হচ্ছে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারের সার্জারি ছাড়া কোনো বিকল্প কিছু নাই। ঠিক আছে, স্টেজিং ল্যাপারোটমি ফলোড বাই কেমোথেরাপি অর কনকারেন্ট কেমোরেডিয়েশন, এই তোমার ম্যালিগন্যান্টের ট্রিটমেন্ট। আর বিনাইনের হচ্ছে সাইজের উপর, সাইজ ছোট হলে তুমি মেডিকেল ম্যানেজমেন্ট দিবা, বড় হলে সার্জিক্যাল ট্রিটমেন্ট শুধু সিস্টেক্টমি বিনাইনের জন্য। ঠিক আছে, শুধু সিস্টটাকে আমরা ফেলে দেব। জি ম্যাম। আর কিছু বই সুন্দর করে দেওয়া আছে, যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে দেখবেন সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। তবে ওইটাকে তো একটু ছোট ফর্মে লিখে নিতে হবে নিজেদেরকে। হ্যাঁ, পুরোটা পড়ে তোমার যেটুকু দরকার সেটুকু তুমি একটু লিখে নিও, তাহলে দেখবো খুব সুবিধা, খুঁজতে হয় না, পড়তে সুবিধা। আর নিজে লিখে নিলে ওটার জন্য মায়াদয় আলাদা থাকে, বুঝছো? ওটা বোঝা যায় অনেক সহজে। ওটা মানে ওটার জন্য একটা টানই থাকে নিজে লিখে নিলে। এই জন্য আমি সবসময় বলি যে নিজেরা একটু নিজেদের মতো করে লিখে নিবা। আরেকটা জিনিস তোমরা বলো সবসময়, ওভারিয়ান টিউমারের ক্লিনিক্যাল ফিচারের মধ্যে ম্যানুরেজিয়া বলো। ওভারিয়ান টিউমার কখনোই ম্যানুরেজিয়া করে না, কখনোই না। ঠিক, সাধারণত ইউজুয়ালি ম্যানুরেজিয়া করে না কিন্তু। ঠিক আছে, ও ভ্যাগ কমপ্লেন গুলা নিয়ে আসে যে কি বলে লর অ্যাবডোমিনাল পেইন, তারপর হচ্ছে ফ্ল্যাটুলেন্স, তারপরে হচ্ছে কি বলে এটাকে আর কি কি আছে, কতগুলো ভ্যাগ কমপ্লেন নিয়ে আসে। ম্যানুরেজিয়া কখনো নিয়ে আসে না, বুঝছো? ওইগুলো তোমরা কখনোই বলবা না, যেটা তোমরা সাধারণত বলো, বুঝছো? মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি ওভারিয়ান টিউমারে সাধারণত হয় না, যেটা তোমরা বলতে থাকো সবসময়। এই ডিসমেনোরিয়ার 4টা কজ বলো তোমাকে। মেনশন 4 causes of dysmenorrhea. পারো না কেউ? Ma'am, Fibroid. endometriosis, adenomyosis, pelvic inflammatory disease, আর fibroid uterus. হ্যাঁ, একদম সুন্দর হয়েছে। কে কে ফাইব্রয়েড ইউটেরাস দিয়ে শুরু করছো তারা হচ্ছে নিজেদের এখনই কারেকশন করে ফেলো। সবার আগে হবে এন্ডোমেট্রিওসিস, তারপর অ্যাডিনোমায়োসিস, তারপর পিআইডি, তারপরে তুমি ফাইব্রয়েড বলতে পারো। ঠিক আছে? হ্যাঁ, তো চলেই যাবে, ওনারা তো সব পারে এই জন্য। আর ওরা হচ্ছে এই তোমরা সবাই বড় ম্যাডামের ক্লাস করতে আসছে, আমাকে দেখে তো তোমরা এতক্ষণ আসো, এটা অনেক কিছু। তোমাদের তো চলে যাওয়া উচিত ছিল, তাই না? অনেকক্ষণ আছে মামা, ওরা আরো আগে চলে যাওয়া উচিত ছিল। জানে রে Ma'am, ক্লাস করতে মজা লাগে। ওই মামা বলতেছে যে সবাই চলে যাচ্ছে, আমি তো অনেকক্ষণ ধরে ওরা আছে, আরো আগে চলে যাওয়া উচিত ছিল। ক্লাস তো আসলে আমার সাথে না তোমাদের, তাই না? যার সাথে ক্লাস সে আসে না, তো তোমরা কেন ক্লাস করবা? তারপরে তাড়াতাড়ি বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে আমি চলে যাব। ম্যাম, গাইনিতে কি আমাদের শর্ট কেস কিছু করতে দেওয়া হয় ভাইবাতে? না না না, আমাদের গাইনি এন্ড অবসে কোনো শর্ট কেস লং কেস নাই, একটাই কেস থাকবে।
সেটাতে হচ্ছে তোমার, ধরো তোমার গাইনি কেসটাতে বলবো একটু এক্সামিন করে দেখাও, বুঝছো? তোমাদের মেডিসিনে যেরকম শর্ট কেস আলাদা হয়, এখানে কোনো শর্ট কেস নাই। তুমি হচ্ছে হিস্ট্রি নিবা, কমপ্লিট করবা, তোমাকে বলবে প্রেজেন্ট ইওর কেস, প্রেজেন্টেশন শেষ হয়ে গেল, একদম লাস্টে বলতে পারে যে একটু এক্সামিনেশন করে দেখাও, একটু অ্যানিমিয়াটা দেখাও, জন্ডিস কিরকম করে দেখে একটু দেখাও। আচ্ছা বলতেছে ওর পেটে লাম্প আছে, লাম্পটা কিরকম একটু এক্সামিন করে দেখাও, বুঝছো? এরকম। আর জি ম্যাম, অফসেও মানে নর্মাল জিনিসগুলাই। নর্মাল অ্যাজ ইউজুয়াল। আর অফসেও কি হয়, ওই একটু ফান্ডাল হাইটটা দেখাও, একটু গ্রিপটা দেখাও, এটা ফিটাল হার্ট সাউন্ড কোথায় দেখবা, এরকম ছোট ছোট জিনিস। আর টেবিল ভাইভাতে শুধু টেবিল ভাইভা, তোমাদের কার্ড কোশ্চেন থাকবে, ওটা অ্যান্সার করবা, যত তাড়াতাড়ি শেষ করতে পারবো। তবে যত উল্টা পাল্টা করবা, পেঁচাবা, তত তো এক্সট্রা কোশ্চেন অ্যাড হবে আর কি। যদি তুমি ক্লিয়ারলি সুন্দর করে নিজে নিজে বলে যাও, এই কার্ডের ভিতরে অন্য এক্সট্রা কোনো কোশ্চেন করবে না। যদি তুমি চুপ করে বসে থাকো বা পারতেছো না, তখন দেখা যাবে তোমার এখান থেকে ওই দিকে যাবে, বুঝছো? নিজের কবর নিজে যদি খোঁড়ো, আর যদি না খোঁড়ো তাহলে ভালো থাকবা। জি ম্যাম, ঠিক আছে। তোমরা প্রত্যেকটা কেসের জন্য আধা ঘন্টা করে পাবা, বুঝছো? গাইনি কেস লেখার জন্য ½ অফ কেস লেখা এবং এক্সামিন করার জন্য ½ তারপরে হচ্ছে তোমাদের ম্যাম আমাদেরকে যে 5টা 10টা কেস লিখতে বলছিলেন, ওগুলো আমরা কবে সাইন করবো? ওগুলো পরীক্ষার সময় লাগবে, পরীক্ষার সময় লাগবে। হ্যাঁ, কি তখনই সাইন করবো না এখন সাইন করে রাখবো? এখন কেন করব, ভাইবার সময় করবো। রিটেনের পরে আগে রিটেন দাও, তারপরে। ঠিক আছে? জি ম্যাম। হুম। আর হচ্ছে আমাদের এই যে ম্যাম কি কি কেস ছিল? বুঝি না নাহিয়ান, তোমার কথা বোঝা যাচ্ছে না। ম্যাডাম আমাদের হচ্ছে এবার সাপ্লিমেন্টারিতে ম্যাম হচ্ছে কি মানে কেসগুলা কি কি ছিল ম্যাম? কেস তোমাদের যুগ যুগ ধরে একই কেস থাকে, বুঝছো? যুগ যুগ ধরে একই কেস, গাইনি অফ একই কেস, বুঝছো? জি ম্যাডাম। লিস্ট আছে না, কেসের লিস্ট আছে না? জি ম্যাডাম আছে ম্যাম। না থাকলে বলো, বলে দেই। আর ওই কেস খাতার জন্য তোমাদের টেনশন করতে হবে না, কেস খাতা তোমরা লিখে রেডি করে রাখো, ওটার জন্য এক্সট্রা করে আসতে হবে না তোমাদের। যখন তোমরা রিটেনের জন্য আসবা, একদম লাস্ট দিন দেখাতে পারো। ম্যাম আমাদের কি সামনে মানে এই ব্লকের পর কি ম্যাম আবার ক্লাস হবে নাকি ম্যাম ক্লাস অফ থাকবে? না, আর কত ক্লাস করবি রে বাবা, আর কত ক্লাস করবি? আমার তো বিরক্ত হয়ে যাচ্ছি। তোমরা কিভাবে এই এত ক্লাস করো, আবার ক্লাসের কথা বলো। না ম্যাডাম, এই যদি মানে এর পরে যদি সামনাসামনি ক্লাস হওয়ার অপশন থাকে ম্যাম, সেই ক্ষেত্রে আচ্ছা, সামনাসামনি ক্লাস হওয়ার কোনো অপশন নাই। তবে রিটেনের পরে যদি ওরকম সুযোগ হয়, সাপ্লিতেই তো ওরকম ভাবে ক্লাস হয় নাই। তোমরা তো রেগুলার ব্যাচে আরো অনেক বেশি স্টুডেন্ট, জানি না এর মধ্যে করোনা সিচুয়েশন কোন দিকে যাবে। আমরা তো অবশ্যই চাইবো একটু অস্পির জন্য ক্লাস নিতে বা একটু ভাইবার জন্য ক্লাস নিতে। এখন বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। এমনিতে রুটিন ক্লাস তোমাদের মনে হয় না আর হবে। পরীক্ষার শুরু হয়ে গেলে রিটেনের পরে কিছু অস্পির ক্লাস, কিছু হচ্ছে ভাইবার ক্লাস বা এগুলা কেস রিলেটেড ক্লাস, ওগুলো যদি নেওয়া যায় আর কি। ওটা তো আমাদের মাথায় থাকবে অবশ্যই, পরীক্ষার আগে কিছু ক্লাস রাখার জন্য। ঠিক আছে ম্যাম? আমরা তো থাকলাম হচ্ছে সবার লসে, আপনারা সবাই লাভে আছেন। সবাই মনে করবে যে আহারে করোনার জন্য ক্লাস করতে পারে না বাচ্চারা, তোমাদের পরীক্ষা তারা সহজ হয়ে যাবে। আমরা তো রেগুলারই দেখা গেছে যখন ক্লাস চলছে সেই মার্চ থেকে ম্যাম অফ। হ্যাঁ, একটু লস হয়ে গেছে তোমাদের, একটু কয়েকটা মাস তোমাদের লাইফ থেকে চলে গেল আর কি। তবে রেজাল্ট যদি তাড়াতাড়ি দিয়ে দেয় তাহলে আবার একটু বেনিফিশিয়াল হবে আর কি। রেজাল্ট শুনতেছি তো খুব তাড়াতাড়ি দিয়ে দিবে, অন্য সময়ের মতো দেরি করবে না। জানি না বাকিটা। ম্যাম অনেকে তো বলতেছে যে থার্ড প্রফ আগে নিচ্ছে, কারণ হচ্ছে যদি কারো ইয়ে থাকে ওইটার রেজাল্ট নাকি তাড়াতাড়ি দিবে। হ্যাঁ, শুনি তো অনেক কিছু। এখন কি যে একটা সিচুয়েশন, মানে পারফেক্ট জিনিসটা জানা হয় না, কত কথাই শোনা যায়। আর টেনশন করো না, কি হয়েছে, এই যে করোনা শুরু হয়েছে, অনেকে যারা পাশ করে ইন্টার্নশিপে ঢুকছিল
ওরা করোনার জন্য গ্যাপ দিছে না, এগুলো নিয়ে ফ্রাস্ট্রেটেড হবে না, বুঝছো? ওরা তো পাশ করার পরেই কতগুলো মাস লস করলো, এই যে এখন সব ইন্টার্নশিপ কমপ্লিট করতেছে, তো কি হয়েছে? কিছু হয় নাই। পাশ করে যাওয়ার পর ভালো করে পড়বা, পোস্ট গ্রাজুয়েশন তাড়াতাড়ি করবা, ওই লসটা ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে? আমি তো আমার লাইফে 6 মাস লস করছি বোকামি করার জন্য, বুঝছো? আমি হচ্ছে কোথাও ট্রেনিং এর মানে ট্রেনিং এর জন্য কাগজপত্র ফর্ম জমা দেই নাই, পার্ট 1 হয়ে গেছে, এখন কোথাও ট্রেনিং এ ঢুকতে পারি না। ওই 6 মাস বাসায় বসেছিলাম, কি হয়েছে? কিছুই তো হয় না। এরকম হয় জীবনে, এরকম লস হবে লাভ হবে সবকিছু মিলেই তো জীবন। আর কার কোনো প্রশ্ন? এই আশিকুল আলম 2 জন কেন মামা? আশিকুল আলম 2 জন কেন? মোহাম্মদ এই মোহাম্মদ আশিকুল আলম কে রে? 2 জন কেন? হুম, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তুই 2 জন কেন? ম্যাম ওর একাইডিতে ক্লাস করতে ভালো লাগে না। বাবা, 2 আইডিতে ক্লাস করলে কি একটাতে রেকর্ডেড হয়ে না যায় না? ম্যাম, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। ম্যাম ওই যে আমি আশিকুল আলম, কাহিনী হচ্ছে ম্যাম ওই যখন ক্লাস করতে নেই ওই একটা হচ্ছে ল্যাপটপে অন রাখি আর কি, কারণ হচ্ছে মানে যাতে করে হচ্ছে একটু মানে বড় করে দেখা যায়, কিন্তু হচ্ছে রেকর্ডে আবার হচ্ছে মাইক সিস্টেম নাই তো ম্যাম, তো যখন ডাকেন তখন কথা বলার জন্য আবার মোবাইলে কথা বলতে হয়, তো এই জন্য 2টা একসাথে অন করা। ওরে আল্লাহ, এই সিরিয়াসনেস যেন পরীক্ষার সময় দেখা যায়। ঠিক আছে, আচ্ছা আর কার কোনো প্রশ্ন নাই না? জি ম্যাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর কোনো প্রশ্ন নাই? তাহলে আমি গেলাম, আল্লাহ হাফেজ। আল্লাহ বেড়া সে বেটা ঠিক কে কম চালাইতাছে। কয়টা বাজে মামা? 11টা বাজছে না? এই বলো বলো, আর কোনো কারো প্রশ্ন নাই নাকি? তাহলে আমি চলে যাই। তোমাদের এরপরে ক্লাস হচ্ছে 11:30, তাই তো? সকালে নিশ্চয়ই সবাই ঘুম থেকে উঠে এই মোবাইলটা অন করে ফেলছো, খাওয়া দাওয়া করছো? জি ম্যাম, খাওয়া দাওয়া করে আসছি। ও বাবা, আমার তো ধারণা সবগুলো ল্যাপের নিচে শুয়ে শুয়ে ক্লাস করতেছে মোবাইলে, ঘুম থেকে উঠে। না ম্যাডাম, খাটে বসে ক্লাস করতেছি ম্যাম, কিন্তু ম্যাম উঠছি আগে ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করো, আর নয়তো হচ্ছে সাইমোপার ক্লাসের আগে একটু তোমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নাও। 11:30 থেকে তো আরেকটা ক্লাস আছে তোমাদের। ঠিক আছে, আর ভালো করে পড়ো। কি আর বলা, এর থেকে বেশি কিছু তো বলার নাই। জি ম্যাম, এখনো গাইনি শুরু করি নাই তো পড়া, এই জন্য ও কোর্সের একটু কম। না না, সব কিছু পড়ে ফেলো। শোনো, একটা একটা করে পড়া হয় না তো, প্রতিদিনই প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিছু কিছু সময় রাখতে হবে। তোমাদের তো বললাম, একদম করোনা প্রথম দিকে বলছিলাম রুটিন করে আমাকে দেখাবা, কেউ দেখাও নাই। তো এটাতে তোমাদের লাভ নাকি আমার ক্ষতি সেটা আমি বুঝতেছি না। আইটেমের এটা সময় আমার পড়া বুঝার দরকার নাই, কিন্তু গাইনি তো প্রতিদিন আইটেম হয়েছে, তাও কিছুটা পড়া হয়েছে, অন্য সাবজেক্টের বেশি খারাপ অবস্থা। আল্লাহ, প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিছু না কিছু সময় বরাদ্দ রাখতে হবে। ওই সময়ে বইটা নিয়ে বসতেই হবে, যা পড়া হয়। না হলে কিন্তু হবে না, একটা সাবজেক্ট রেখে আরেকটা পড়া হয় না তো ওইভাবে। দেখা যাবে অযথাই দিনগুলো গেল, তারপরে শেষে কি হলো, যেই লাও সেই কুদু হয়ে গেল। তোমাদের মতো স্টুডেন্ট তো আমরাও ছিলাম, তাই না? ওই বলবো যে আচ্ছা এই 5 দিনে আমি সার্জারি শেষ করব, 5 দিন শেষ হয়ে গেল, সার্জারির কিছুই হলো না। এই জন্য এরকম রাখবে না, প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টে 3টা মেজর সাবজেক্টের জন্য সময় রাখবা, তারপর হচ্ছে পড়বা এরকম করে। আর যার যে সাবজেক্টে ডেফিসিয়েন্সি সেই সাবজেক্টে একটু সময়টা বেশি রাখবা। ঠিক আছে, কিন্তু প্রতিদিন সব সাবজেক্ট পড়তে হবে কিন্তু।
না হলে দেখা যাবে ভুলে গেছো। দেখবো তুমি পড়তেছো সার্জারি, হঠাৎ করে মনে হলো আচ্ছা গাইনির এই জিনিসটা তো আমি পারি না, তখন মনে করো আচ্ছা আমি তখন সার্জারি পড়তেছি, গাইনি ধরবো না পরে, ওই পরেই রয়ে যাবে, আর ধরাও হবে না, পড়াও হবে না, কিছুই হবে না। বুঝতে পারছো আমার কথা? জি ম্যাম। জি ম্যাম। প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টের জন্য সময় রাখতে হবে। বারবার আমি বলতেছি একটা রুটিন করে ফেলো না, রুটিন করে ফেলো। প্রতিদিন প্রত্যেকটা এখন সাবজেক্ট ধরতে হবে, কিছু না কিছু পড়তে হবে। জি ম্যাম, এখন করতেছি ম্যাম রুটিন করে। তো ওই যে ম্যাম অন্যান্য সার্জারি তারপর মেডিসিন ওগুলো ম্যাম আইটেম হয় না, তো ওগুলো আরো বেশি খারাপ অবস্থা, এই জন্য ওগুলো একটু করে। হ্যাঁ, আর শোনো, গাইনিতে কিন্তু একটু পার ডে পাস হয়ে যায়, এই জন্য গাইনিতে তোমরা একটু অবশ্যই সময় দিবা। পরে দেখা গেলো মেডিসিন পড়লা, মেডিসিনেও পারলা না, গাইনিতেও পারলা না, তাহলে তো খুব সমস্যা। এই জন্য গাইনিতে যেহেতু পাস করা সহজ, গাইনিতে একটু সময় দিতে হবে, তাহলে সবাই পাস করে যাবা। বুঝছো? বিশেষ করে ছেলেদের তো অনেক বেশি পাস করায় দেয় ম্যাডামরা, তাই না? না, এটা কি সত্যি কথা? আমি শুনি এটা, বুঝছো? আমার তো পুরো প্রফি ম্যাম ভয় লাগে ম্যাম, একদিনে গাইনি অফ দুইটা পড়ে গিয়ে ম্যাম ভাইবা দাও ম্যাম। প্রফ তো ভয়ঙ্কর জিনিসই, ভয় লাগার মতোই জিনিস। আমার মনে হয় ম্যাম 2 দিন হলে ভালো হতো, একদিন গাইনি একদিন অফ। না না, ওইটা একবারে হয়ে যায়, ওইটা অনেক ভালো। বুঝছো? যতটা মনে হচ্ছে ভয়ঙ্কর, যখন পরীক্ষা দেওয়া শুরু করবা তখন আর ভয়টা থাকবে না। এরকম দূরে থেকে তো ভয়ঙ্কর মনে হয়, বরং আলাদা হলে আরো বেশি কি হতো, ডিটেইল তোমাকে কোশ্চেন করতো। একসাথে হলে হয় কি, এত বেশি ডিপে যেতে পারে না তো, তাই না? নির্দিষ্ট সময় থাকে, অল্প একটু সময় থাকে, অল্প সময়ের মধ্যে তোমাকে আর কি জিজ্ঞেস করবে। এটা একটা সুবিধা যে অত ডিপে যেতে পারে না। তোমার 2 দিন 2টা হলে এত এত সময় পেতো, একদম অস্ত্রের নারী ফুড়ি বের করে ছাড়তো, গাইনিরও নারী ফুড়ি বের করে ছাড়তো। তোমার টিচাররা তো সব জানে, চাইলে তোমাকে একেবারে এদিক থেকে ঢুকায় ওই দিক থেকে বের করতে পারবে, কোনো সমস্যা নেই, তাই না? যা হয় ভালোর জন্যই হয় রে। তাহলে সবাই ভালো থাকো, ভালো করে পড়ালেখা করো, হ্যাঁ। আর প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট পড়বা। আমি আবার বলতেছি, জানি না কতটুকু শুনবা, তোমরা তো হচ্ছে কথা শোনার মানুষ না। জি ম্যাম, তাও করবো ম্যাম, তাও করতেছি। বলবো, তাও আমার কাজ হচ্ছে বলে যাওয়া, তোমাদের কাজ হচ্ছে না শোনা। আমি বলতে থাকবো, তোমরা না শুনতে থাকবা, কিছু করার নাই। ঠিক আছে, সবাই ভালো থাকো, জি ম্যাডাম। দোয়া করো আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।